দাঁড়িয়ে আছি সেই বাড়িটার সামনে যেখানে স্বাধীনতার ইতিহাসের একটা অধ্যায়ের সূচনা হয়েছিল, সেটাও আবার এত দূর দেশ প্যারিসে। তাই আমাদের দেশের ইতিহাসের পাতায় যেমন প্যারিস থাকবে উজ্জ্বল হয়ে, তেমনই প্যারিসের ইতিহাসও রয়েছে ভিন্ন স্বাদের ঐতিহ্যময় আঙ্গিক। পৃথিবীর সর্বপ্রথম ক্যাফে যেখানে ভলতেয়ার, নেপোলিয়ন বোনাপার্টের মতো প্রখ্যাত ব্যক্তিত্বদের পদচিহ্ন রয়েছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় প্যারিস বিশ্ববিদ্যালয়, যা সোরবোন নামে পরিচিত। প্যারিসের অলিতে গলিতে প্যারিসের ইতিহাস বলছে হিস্টোরি দে প্যারিস এই ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ বোর্ডগুলি। প্যারিসের ফ্যাশন, প্যারিসের প্রেম, আর সেই প্রেমের প্রহরী হয়ে রয়েছে সিন নদী। আর কথায় তো আছেই, প্যারিস ইজ অলওয়েজ এ গুড আইডিয়া। তাই সব মিলিয়ে আমার তৃতীয়বারের প্যারিস ভ্রমণ ছিল একদম অন্যরকম। আকাশপথে আমার প্রতিবেশী প্লেনটি সহ আপনাদের সবাইকে নমস্কার, সুপ্রভাত। আমি সৌমি বং ট্রটার। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্যারিসের বিমানবন্দর থেকে এই RER-B লাইনের ট্রেন ধরলেই তুমি পৌঁছে যাবে শহরের কেন্দ্রে। আর সব মিলিয়ে কিন্তু প্যারিসের ট্রেন ব্যবস্থা যথেষ্ট ভালো। আমি সারাদিনের জন্য এই কার্ডটা কিনে নিয়েছি 13.5 ইউরো দিয়ে, যেটা সমস্ত ট্রেনে এবং মেট্রোতে চলবে। এখন আমি বিমানবন্দর থেকে যাব এই গারো দে নর রেলওয়ে স্টেশনে, যেটা প্যারিসের মূল রেলওয়ে স্টেশন, আর সেখান থেকেই সব জায়গার মেট্রো পেয়ে যাব। এই যে মেট্রো লাইন 2 লেখা আছে। প্যারিসে যাওয়ার আগে অবশ্যই নিজের মোবাইলে মেট্রোর ম্যাপটা ডাউনলোড করে নেবে, আর দেখে বুঝতে পারবে যে প্যারিসের মেট্রো লাইনগুলি কিন্তু বিভিন্ন রং এবং সংখ্যার মাধ্যমে চিহ্নিত করা হয়। আজকে আমাদের প্রথম গন্তব্য, যদি ইংরেজিতে উচ্চারণ করি, এই ব্ল্যাঞ্চ। এখানে ভারতের বহু স্বনাধন্য স্বাধীনতা সংগ্রামী থেকেছেন এবং এই রাস্তাগুলো দিয়ে হেঁটে বেরিয়েছেন। আচ্ছা, সামনেই মোলার রুশ তো আমরা সবাই জানি, বিশেষ করে পরিণীতা সিনেমা দেখার পরে আমরা সবাই জানি এটা একটা প্যারিসের বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বিশেষ করে ফরাসি ক্যাবারে সংস্কৃতির প্রতীক হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। যতদূর জানি কলকাতাতেও একটা মোলারুশ নামের জায়গা আছে, যেটা বর্তমানে একটা রেস্তোরাঁ। আজকে এই প্যারিসে ব্ল্যাঞ্চের রাস্তায় আমরা খুঁজে বেড়াচ্ছি একটা বিশেষ বাড়ি, যে বাড়িতে কিছুদিন আগে স্বনাধন্য অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল এসে ঘুরে গেছেন এবং উনি টুইটারে সেই ছবিটিও কিন্তু পোস্ট করেছেন। প্রত্যেকটা বাড়ির দরজার ওপরে যে নম্বর, সেখানে আমার চোখ, আর দেখেই বুঝতে পারছো সিংহ দরজা, লোহার বারান্দা, পাথরের ব্যবহার, এই সমস্ত কিছুই কিন্তু এখানকার বাড়িগুলির বৈশিষ্ট্য। তবে শেষ রক্ষা হলো না, আমাকে আবার মেট্রো স্টেশনে ছুটে যেতে হলো। কেন সেটা বলছি। আর প্ল্যাটফর্মে এরকম চার্ট থাকবে, ওখানে দেখে নেবে যে তুমি সঠিক প্ল্যাটফর্মে আছো কিনা, মানে এখান থেকে তুমি সঠিক ট্রেনটি পাবে কিনা। আর আমি পৌঁছে গেছি প্যারিসের জমজমাট ঐতিহাসিক জায়গা রু মর্তেগুইল। দেখতে পারছো একটা 1500 শতকের শেষের দিকে নির্মিত প্যারিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ গির্জা, যার নাম সেন্ট ইউস্টাচ গির্জা। ফ্রেঞ্চ উচ্চারণগুলি করতে গিয়ে মানে আমার জিভ খুলে পড়ে যাচ্ছে। আমি কিন্তু নামগুলো এখানে লিখে দিচ্ছি, তোমরা খেয়াল রেখো। আর কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এই রু মর্তেগুইল প্যারিসের একটি ঐতিহাসিক এবং জনপ্রিয় রাস্তা। প্রথমত এটা প্যারিসের প্রাচীন অংশে অবস্থিত এবং বর্তমানে ভীষণ রকমভাবে প্রাণবন্ত, কারণ এখানে রয়েছে প্রচুর বুটিক, ক্যাফে, রেস্তোরাঁ, পেস্ট্রি শপ, মানে ইতিহাসের সঙ্গে জুড়ে আছে এমন বহু স্থাপত্য, দোকান, তুমি অনেক কিছুই দেখতে পারবে। এখানে তোমাদের একটা বিশেষ তথ্য দিয়ে রাখি, বাঙালির চাইনিজ খাবারের প্রতি প্রেম তো আমরা সবাই জানি, আর এরকম ছোট ছোট চাইনিজ খাবারের দোকান সারা প্যারিসে ছড়িয়ে আছে। খাবার ওজন করে এখানে দেওয়া হয়, তুমি অল্প পরিমাণও নিতে পারো, আর খাবারগুলো কিন্তু খেতেও বেশ ভালো হয়। আর বলতে বলতে রু মর্তেগুইলের প্রথম ঐতিহাসিক বোর্ডের সামনে আমরা চলে এসেছি। দাঁড়িয়ে আছি স্তোরের, প্যারিসের একটি অত্যন্ত অভিজাত এবং ঐতিহাসিক পেস্ট্রি শপ। বলা হয় প্যারিসের প্রথম পেস্ট্রি শপ নাকি এটাই। সবই অত্যন্ত সুস্বাদু, তবে এই ম্যাকারন মার্লো, যে ক্রিম বিস্কুটের মতো যেটা দেখতে পেলে, সেটা দেখলাম প্যারিসে বিভিন্ন দোকানে এবং এয়ারপোর্টেও বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। এরকম
একটা ঐতিহাসিক দোকান থেকে পেস্ট্রি খাওয়ার লোভটা সামলাতে পারলাম না, কিনেই ফেললাম, আর খেতে অপূর্ব ছিল। চলে এসেছি আরেকটা ঐতিহাসিক বোর্ডের সামনে। এটাও একটা রেস্তোরাঁ, যার নাম লে রচে দে ক্যান ক্যালে বোধহয়। এই রেস্তোরাঁটি জনপ্রিয় বিশেষত সামুদ্রিক খাবারের জন্য, এবং 1900 শতাব্দীতে যখন এই রেস্তোরাঁতে প্যারিসের সাহিত্যিক, শিল্পী, রাজনীতিবিদরা এসে দেখা করতেন, সেটাও একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আজকের এই ঐতিহাসিক গুরুত্বের। হাতে সময় কম, তাই ক্যাব নিয়ে পৌঁছে গিয়েছি প্লাস দে ভোজ বলে প্যারিসের একটি ঐতিহাসিক স্কোয়ারে। আমি আগেই বলেছি আজকের প্যারিস ঘোরা কিন্তু হবে একেবারে অন্যরকম। অবশ্যই প্রথমবার কেউ আসলে আইফেল টাওয়ার, দ্য লুভে, এগুলো একেবারেই মিস করা চলবে না। তবে প্যারিসকে একদম ভেতর থেকে জানতে হলে এই রাস্তাগুলোতেও কিন্তু হাঁটতে হবে। যে জায়গাটা দিয়ে হাঁটছি এখন, স্কোয়ার কিন্তু শুধু নামেই না, এই জায়গাটি কিন্তু একেবারে নিখুঁত চারকোনা আকৃতির। প্যারিসের সবচেয়ে জমজমার জায়গা দেখলাম, এখানকার সবচেয়ে পুরনো পেস্ট্রির দোকান। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি ফ্রেঞ্চ সাহিত্যিক ভিক্টর হুগোর ম্যানশনে। মোটামুটি আজকে আমরা ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমরা যতই ইংরেজিতে থ্যাংক ইউ বলি না কেন, ফ্রেঞ্চরা কিন্তু ওদের ভাষায় মেসি টাইপ। আমরাও কিন্তু থ্যাংক ইউর জায়গায় ধন্যবাদ বলা শুরু করতে পারি। তবে একবার শুরু হয়ে গেলে পরে মনে হয় আস্তে আস্তে গোটা পৃথিবীতে ছড়াতে বেশি সময় লাগবে না। প্রয়োজনে ফ্রেঞ্চরা যে ইংরেজি বলছে না তা একেবারেই নয়, তবে নিজের ভাষার প্রতি গর্ব প্রকাশ করার এটা কিন্তু একটা পথ। আমাদের যেরকম নমস্কার পৃথিবী বিখ্যাত হয়ে গেছে, সেরকমই কি পারি আমরা ধন্যবাদটাকেও পৃথিবী খ্যাত করে তুলতে? স্কোয়ারের ঠিক উল্টো দিকে এই উদ্যানটা যে কি সুন্দর, তোমাদেরকে কি বলবো। তবে যেটা আরো বলবো সেটা হচ্ছে এখানকার পরিবেশ। এরকম একটা ব্যস্ত স্কোয়ারের মাঝখানে এই উদ্যান, আর সেখানে কি সুন্দর একটা পরিবেশ। মানুষজন বই পড়ছে, গান শুনছে, পারিবারিক সময় কাটাচ্ছে, বাচ্চারা খেলছে, সব মিলিয়ে তোমার অভূতপূর্ব লাগবে। দেখলাম ফরাসি রাজা লুইস 13-র একটি মূর্তি, সুন্দর ফোয়ারা, সব মিলিয়ে একটা শান্ত এবং সবুজ স্থান, যেখানে স্থানীয়রা এবং পর্যটকরা আসেন বিশ্রাম নিতে। এই স্কোয়ারেই অবস্থিত ফ্রেঞ্চ সাহিত্যিক ভিক্টর হুগোর বাড়ি, প্রাসাদ, যাই বলো। তো সেই বাড়িটাও দেখার সুযোগ যখন হচ্ছে, তাহলে ছাড়বো কেন? কারণ আজকে আমি প্যারিস ঘুরছি একটু অন্যভাবে। আর তোমাদেরকে বলে দিই, ব্ল্যাঞ্চেতে কিন্তু আমি আবার ফিরে যাব, এবং আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা যে বাড়িটিতে থাকতেন সেই বাড়িটা আমি অবশ্যই খুঁজে বার করব। আমাকে চলে আসতে হয়েছিল কারণ আমার একটা চার্জারের প্রয়োজন ছিল। আমার ভীষণ রকমভাবে মোবাইলের চার্জ কমে এসছে। ঢুকে পড়েছি আমরা ভিক্টর হুগোর ম্যানশনে, বা ভিক্টর হুগো মিউজিয়াম যেটাকে বলা হয় এখন, যেখানে ভিক্টর হুগোর জীবনের বিভিন্ন পর্যায়ে স্মৃতিচিহ্ন, ব্যক্তিগত সংগ্রহ, শিল্পকর্ম সবকিছু সংগৃহীত রয়েছে। ভিক্টর হুগো শুধু একজন লেখক ছিলেন না, ছিলেন একজন চিত্রকরও। এখন যে ছবিটি দেখছো, সেই ছবির বাংলা মানে বের করলে সেটাকে বলবো সমুদ্র কি। ভিক্টর হুগোর সমসাময়িক ভাস্কররা বেশ কিছু মূর্তি বানিয়েছেন ওনার, সেই মূর্তিগুলোরও কিন্তু স্থান হয়েছে এই মিউজিয়ামে। নেপোলিয়নের রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে লিখেছিলেন ভিক্টর হুগো নেপোলিয়ন দ্য লিটল, আর বইটির জন্য এই ছবিটি আঁকেন এমিলি বেয়ার্ড। এই মিউজিয়ামে হুগোর ব্যক্তিগত সংগ্রহের মধ্যে তার ব্যবহৃত পোশাক, আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী রয়েছে। এছাড়াও ভিক্টর হুগোর অনেক ব্যক্তিগত চিঠিপত্র এবং দলিল এখানে প্রদর্শিত হয়। ভিক্টর হুগোর এই মিউজিয়ামে যাওয়ার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না, আর ভেতরেই রয়েছে এই ক্যাফেটেরিয়া, এখানেও বসে একটু সময় কাটাতে পারো। দেখতে পাচ্ছ প্যারিসের ট্রাফিক জ্যাম কিরকম, মানে সামান্য রাস্তা যেতেও বেশ সময় লেগে যাচ্ছিল। আর আমার ধারণাই ছিল না, কারণ আগে যতবার প্যারিসে এসেছি হয় হেঁটে ঘুরেছি, আর না তো সিন নদীতে বাটো বাস চলে, সেই বোটে করে ঘুরেছি। এখন
দাঁড়িয়ে আছি ক্যাফে প্রকোপের সামনে, যেটা প্যারিসের একটি অত্যন্ত ঐতিহাসিক এবং বিখ্যাত ক্যাফে। বিশ্বের প্রাচীনতম ক্যাফেগুলির মধ্যে ধরা হয়, বা বিশ্বের প্রথম ক্যাফে বললেও ভুল হবে না। পৃথিবীর প্রথম ক্যাফে বলেও কিন্তু সমস্ত জায়গায় ক্যাফে প্রকোপের নামই তুমি পাবে। আর নামগুলো একবার দেখো, ভিক্টর হুগো, নেপোলিয়ন, কে জানে হয়তো আমাদের স্বাধীনতা সংগ্রামীরাও কখনো না কখনো এসেছে এই ক্যাফেতে। আইসক্রিম 1686 সাল থেকে এই সমস্ত আইসক্রিম। এই ক্যাফে প্রকোপ ছিল রুশো, ভলতেয়ার, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, নেপোলিয়ন বোনাপার্ট এবং আরও অনেক প্রখ্যাত ব্যক্তিত্বদের মিলনস্থল। এখানেই তারা আলোচনা, বিতর্ক এবং লেখালেখি করতেন। ফরাসি বিপ্লবের সময়ও এই ক্যাফের ছিল এক গুরুত্বপূর্ণ ভূমিকা। খাবারটা খারাপ ছিল না, কিন্তু আমার ঠিক মন মতো হয়নি। ওরা আমাকে দ্বিতীয়বারও বানিয়ে দিয়েছিল। যাই হোক, ডার্ক রোস্ট অর্ডার করেছিলাম, কারণ প্যারিসে যখন প্রথমবার আমি আসি কনফারেন্সে, সেই কনফারেন্সে গালা ডিনারে ডার্ক রোস্ট দেওয়া হয়েছিল। কিন্তু আমি ভয়ে আগেই বলে দিয়েছিলাম যে আমি নিরামিষ খাই, তো সেই দিন আর খাওয়া হয়নি। তো সেটার জন্যই আজকে এই অর্ডারটা। পৃথিবীর সর্বপ্রথম ক্যাফে, সেখানে বসে খাওয়ার একটা অভিজ্ঞতা হলো। খাওয়াটা ঠিক জমলো না, কিন্তু তবে একটা প্যারিসের যে লোকাল, যে স্থানীয় মানে ঐতিহ্য, যেটা শতাব্দী ধরে চলে আসছে, নট কন্টেম্পোরারি যে এখন তৈরি হয়েছে, যেটা বহু যুগ ধরে চলে আসছে, সেই ঐতিহ্যটা উপভোগ করবার, উপলব্ধি করার, অভিজ্ঞতা করার সুযোগ হলো। ট্রাভেল ব্লগের সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে এডিটিং করা, জানো তো। কারণ আমার এডিটিং করতে এখানে একদমই ইচ্ছে করে না। মনে হয় সমস্ত রাস্তা, সমস্ত গলি তোমাদেরকে দেখাই। বিশেষ করে প্যারিসের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা হয়তো এই কারণেই, কারণ এটা আমার প্রথম বিদেশ সফর ছিল 2013 সালে। এবার তো এসছি গরমকালে, আর সুন্দর রাস্তা হেঁটে বেড়াচ্ছি। সেবার এত বরফ পড়েছে, রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না। আর স্থানীয়রা কি উত্তেজিত, সবাই বেরিয়ে গেছে, ছবি তুলছে। আমি ভাবছি আমি বরফ দেখিনি, আমার মানে এরকম উত্তেজিত হওয়া মানায়। তবে পরে শুনেছিলাম যে না, প্যারিসেও প্রত্যেক বছর বরফ পড়ে না। আর এই সিংহ দরজাগুলি মাল্টায় দেখেছি, রোমে দেখেছি, আর এখানেও দেখছি। তাই ইউরোপের একটা অংশের প্রচলন বোঝাই যাচ্ছে। আর দেখো, সাইকেলের জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা গলি রয়েছে রাস্তার ওপরে। প্যারিসের রেস্তোরাঁগুলোতে খেয়াল করে দেখেছো হয়তো, আমি তোমাদেরকে যে রু মর্তেগুয়েলো দেখালাম, প্রচুর রেস্তোরাঁ। এবং এখানেও দেখো বাইরে যে লাল রঙের একটা তাঁবুর মতো আচ্ছাদন রয়েছে, এটা কিন্তু এখানকার রেস্তোরাঁগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা আবার আরেকবার পৌঁছে গেছি শুধু ফ্রান্সের না, বিশ্বের একটি ঐতিহ্যবাহী জায়গার সামনে, প্যারিস বিশ্ববিদ্যালয়, যেটা পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় ধরা হয়। 1300 শতকে প্রতিষ্ঠিত প্যারিস বিশ্ববিদ্যালয় সোরবন বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত। এই দেখো 1928। মানে আমি হাঁটছি, জগিং করছি, যাতে মাঝে মাঝে খিদেটা পায়। কারণ এরকম সমস্ত পুরনো জায়গা দেখে না নিজেকে আটকানো যাচ্ছে না। ঢুকেই আমি কফি আর একটা পেস্ট্রি অর্ডার করে দিলাম। অসম্ভব ভালো ছিল খেতে পেস্ট্রিটা। আমরা সবাই জানি প্যারিস ফ্যাশনের শহর নামেও পরিচিত। আর দেখুন এই প্রবীণ মানুষটিকে, এত সুন্দর সেজেছেন। ওনার ফ্যাশন সেন্স সত্যি কিন্তু প্রশংসার দাবি রাখে। আর আমি বসে বসে খাচ্ছি আর চারিদিকে দেখে যাচ্ছি। আর মোটা হওয়াটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে ফিটনেসটা কমে যাওয়াটা। আবারও একবার রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ল হিস্টোরিতে প্যারিসের আরেকটি তথ্য সমৃদ্ধ বোর্ড। তবে আর দাঁড়িয়ে দেখার সময় নেই। যে আসল কাজে বা আসল উদ্দেশ্যে এসছি, সেই ইন্ডিয়া হাউস বা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের যে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল যে বাড়িতে, সেই বাড়িটা আমাদের খুঁজে বের করতে হবে। আমি এক্ষুনি একটা ক্যাব ধরবো আর চলে যাব যেখান থেকে আজকে আমরা শুরু করেছিলাম দিনটা, সেই ব্ল্যাঞ্চেতে। এখন সোজা চলে যাচ্ছি 46 রুই ব্ল্যাঞ্চে, সেই বাড়িটাতে, যে বাড়ির সাথে নাম জড়িয়ে আছে ম্যাডাম ভিকাজি কামা, ব্যারিস্টার সর্দার সিং রানা, শ্যামজি কৃষ্ণ বর্মা, বীর সাবরকর, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মদনলাল ধিংরা, লালা হরদয়াল। সম্প্রতি ভারতীয় অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল একটি টুইট করেন ওনার ছবি সহ এই বাড়িটা। ওনার সেই ছবির সৌজন্যেই আমি এই বাড়িটা খুঁজে পেয়েছি। আর আমি কিছু বিপ্লবীদের নাম বললাম। এই সমস্ত বিপ্লবীরা প্যারিসে নির্বাসিত অবস্থায় ভারতের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন। আর প্যারিসে এই বাড়িটাই ছিল তাদের মূল কর্মকাণ্ডের জায়গা। দাঁড়িয়ে আছি সেই বাড়িটার সামনে, যেখানে স্বাধীনতার ইতিহাসের একটা অধ্যায়ের সূচনা হয়েছিল।
সেটাও আবার এত দূর দেশ প্যারিসে। 1905 সালে তৈরি হয় ভারতের প্রথম জাতীয় পতাকা। এই পতাকাটি ম্যাডাম ভিকাজি কামা এবং অন্যান্য বিপ্লবীরা মিলিতভাবে তৈরি করেছিলেন। সেই পতাকা হাতে ওনাকে প্যারিসের রাস্তাতেও দেখা গেছে। প্যারিসকে একটা আন্তর্জাতিক মঞ্চ হিসেবে ব্যবহার করে বিভিন্ন বৈঠক এবং সম্মেলনের মধ্য দিয়ে সেই পতাকাকে প্রদর্শন করা হয়েছে বারবার, এবং ভারতীয় বিপ্লবীরা স্বাধীনতার দাবিকে জোরালোভাবে তুলে ধরেছিলেন পৃথিবীর সামনে। ভারতের স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ার জন্য মাদাম কামাকে নির্বাসিত করা হয়েছিল প্যারিসে, যদিও মৃত্যুর আগে আবার দেশের মাটিতেই ফিরে গেছিলেন। ভাবলে সত্যি অবাক লাগে কতটা দেশপ্রেম থাকলে পরে এই সমস্ত বিপ্লবীরা একদিন বাড়ির সমস্ত শান্তি আর সচ্ছলতাকে ছেড়ে এরকম বিদেশে ভবঘুরের জীবন কাটিয়েছেন। আর পৌঁছে গিয়েছি প্যারিসে আমার সবচেয়ে প্রিয় জায়গায়। বলতো এই জায়গাটা দেখে একটু কলেজ স্ট্রিটের অনুভূতি আসছে কিনা? এই জায়গায় দাঁড়িয়ে যত দূর চোখ যাবে শুধু দেখতে পারবে সবুজ রঙের বাক্স, আর সেই বাক্স ভর্তি পুরনো বই, পোস্টকার্ড, হাতে আঁকা ছবি। আর যারা এই দোকানগুলি চালান এখানে তাদেরকে বলা হয় বুকিনিস্ট, আর ওনারা জড়িয়ে আছেন প্যারিসের ইতিহাসের সাথে 1600 শতক থেকে। বলার অপেক্ষা রাখে না, প্যারিসের সাহিত্যিক ঐতিহ্যকে ধরে রাখার পেছনে অনেকটাই বড় অবদান রয়েছে এই বুকিনিস্টদের। আর এই গুরুত্বকে মাথায় রেখেই ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ মানে মানবতার মৌখিক এবং অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের আধারে পুরনো বই বিক্রেতাদের এই বাজার ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়েছে। আমি অনেক জায়গাতেই জুম করে দেখিয়েছি, সালগুলো খেয়াল করো, যেমন এটা 1957। দেখো কত পুরনো দিনের গানের স্বরলিপি, পুরনো কাগজপত্র, এছাড়াও তুমি সোভেনিয়ারও পেয়ে যাবে। আর সপ্তাহে 4 দিন কিন্তু এই দোকানগুলো খুলতেই হবে, যদি না আবহাওয়া খুব খারাপ থাকে। আর আমার এই সাহিত্য সংস্কৃতির প্রেক্ষাপটে মনে হয় বাঙালিরা এবং ফ্রেঞ্চরা অনেকটাই কাছাকাছি। ওদিকটায় রয়েছে নটর ডেম ক্যাথিড্রাল, যেখানে কাজ হচ্ছে, তবে এবছরের শেষে খুলে যাওয়ার সম্ভাবনা। শালগুলো একবার দেখো, মানে এমন একটা জায়গা সবই তুমি পেয়ে যাবে। 35 ইউরো। এই জায়গাটার নাম শাম মিশেল, এটাও কিন্তু একটা দ্বীপ, প্যারিস থেকে সামান্য দূরে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। এখানেও কিন্তু ঘুরে আসতে পারো, আমার এবারও দেখা হলো না। আর হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছি আমার ভীষণ প্রিয় জায়গা লাভলক ব্রিজ। হয়তো বুঝেই গেছো কেন লাভলক ব্রিজ বলা হয়। এখানে প্রেমিক যুগলরা আসতেন এবং এক সময় ভালোবাসার প্রতীক হিসেবে একটা তালা ব্রিজের রেলিংয়ের সাথে লাগিয়ে রেখে দিতেন, আর চাবিটা ছুঁড়ে ফেলে দিতেন সিন নদীর জলে। তবে তারপরে লোকজন এসে এখানে এত তালা লাগিয়েছে যে ব্রিজ প্রায় সেই ভারে ভেঙে পড়ে এমন অবস্থা, তাই সেই তালাগুলোকে সরিয়ে ফেলে দেওয়া হয়েছে। তবে অবশ্যই এই স্থানটি এখনও প্রেমিক প্রেমিকাদের জন্য একটা বিশেষ স্থান। আর প্যারিস তো এমনিতেই প্রেমের শহর নামে বিখ্যাত। সিটি অফ জয় থেকে আমি সৌমি ঘুরে দেখলাম সিটি অফ লাভ প্যারিস বাঙালির চোখে। আপনারা অবশ্যই জানাবেন এই বিশেষ ব্লগটি আপনাদের কেমন লাগলো।